আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 13 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মুচকি হাসতে হাসতে পাশের টেবিল থেকে এক গ্লাস লাচ্চা তুলে নিল রুশানা। তারপর বলল, এই নে, হাঁটতে হাঁটতে খাস, গরমে শরীর ঠান্ডা হবে। নাফিসা কিছু বলল না, শুধু হালকা ইতস্তত নিয়ে গ্লাসটা হাতে নিল এবং ধীরে ধীরে রুশানার সাথে বেরিয়ে এলো। বারান্দা পেরিয়ে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে রুশানা কথা শুরু করলো। তারপর বলল, জানো নাফু, তেহু তোমাকে নিয়ে আজকে এখানে এসেছে একটা বিশেষ কারণে। নাফিসা হকচকিয়ে তাকালো, তারপর বলল, কারণে? রুশানার কণ্ঠে হঠাৎ কোমল হয়ে গেল। তারপর বলল, হ্যাঁ, ও আমাকে বলেছে তুমি মাঝে মাঝে খুব অদ্ভুতভাবে ঘুম ভেঙে যাও, প্যানিক হয়ে যাও, আর স্বপ্নে যেন একই ঘটনা বারবার ফিরে আসে। নাফিসার হাতের আঙ্গুলগুলো গ্লাসের গায়ে কেঁপে উঠলো। সে কিছু বলতে চাইলো কিন্তু শব্দ বেরোলো না। রুশানা আলতো করে ওর হাত ধরলো, তারপর বলল, তুমি কিছু বলতে না চাইলে বলবে না, কিন্তু আমি বুঝতে পারছি ছোটবেলায় কেউ তোমার প্রতি খারাপ ব্যবহার করেছিল, তাই না? তুমি এখন সেটা ভুলতে পারোনি, এমনকি স্বপ্নেও সেটা ফিরে আসে। নাফিসার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে গেল, তারপর ঠোঁট কাঁপতে লাগলো। তারপর বলল, আমি আমি কখনো কাউকে বলিনি। রুশানা ধীরে ধীরে মাথা নেড়ে বলল, তুমি ঠিক করেছো না বলাটা, কারণ সবার কাছে বলা যায় না। কিন্তু তুমি জানো তো, এই ধরনের ট্রমা শুধু সময় দিয়ে সারে না। রুশানা নাফিসার দিকে ভেবেচিন্তে তাকিয়ে বলল, আমি একজন সাইকোলজিস্ট বা চাইল্ড থেরাপিস্ট। ছোটদের মানসিক সমস্যা, আতঙ্ক বা ট্রমা বিষয়ে সাহায্য করি। আমি একজন এই ডক্টর। তুমি আমার সাথে সব ঘটনা খুলে বলতে পারো নাফিসা। আমি তোমার ভালো চাই, আমি তোমার বড় বোন মনে করে সব বলতে পারো। নাফিসার হাত অজান্তেই কেঁপে উঠলো। রুশানা ধীরে ধীরে তাকে ঘরটার এক শান্ত কোণে নিয়ে বসালো, তারপর নিজে তার পাশেই বসে গেল। রুশানা হাত বাড়িয়ে নাফিসার হাতে এক গ্লাস পানি ধরিয়ে দিল, তারপর বলল, চলো একটু পানি খাও। নাফিসা ধীরে ধীরে কাঁপতে থাকা হাত দিয়ে গ্লাসটা ধরে সাবধানে 1-2 চুমুক পানি নিল। রুশানা তখন হাত থেকে গ্লাসটা তুলে টেবিলের উপর রাখলো, তারপর বলল, এত প্যানিক করো না। রুশানার কণ্ঠে মমতা ভরপুর। তারপর রুশানা আবার বলল, আস্তে আস্তে বলো, আমার সাথে শেয়ার করো। এখন সব শেয়ার করতে না চাইলে পরে করতে পারো। আমি তোমার জন্যই বলছি, তোমার জন্য এখানে তোমাকে নিয়ে আসা হয়েছে। সে একটু থেমে নিজে থেকে নাফিসার গায়ে আলতো হাত বুলিয়ে দিয়ে বলল, সাইমন চাইলে তোমাকে হাসপাতালে নিয়ে যেতে পারতো, কিন্তু আমার কাছে নিয়ে এসেছে যাতে তুমি বড় বোনের কাছে সব খুলে বলতে পারো। নাফিসা কিছুক্ষণ নীরব থাকলো, তারপর নিজের হাত দিয়ে রুশানার হাত শক্ত করে আঁকড়িয়ে ধরে। চোখের পানি জমে আসছিল। হালকা কণ্ঠে আস্তে আস্তে সে বলতে শুরু করলো, সন্ধ্যার আলো ছাদে মৃদু ছড়িয়ে পড়ে। ছোট্ট নাফিসা 6-7 বছর বয়সী ছাদে বসে খেলছে। চারপাশে লাল ও হলুদ নীল রঙের খেলনা, আর মৃদু বাতাসে ধূসর ধুলোর সাথে সূর্যের শেষ আলোটা মিলিয়ে একটা কোমল সোনালী ছাপ ফেলেছে। হঠাৎ ছাদের ঢালু অংশ দিয়ে একজন লোক আস্তে আস্তে কাছে এলো। নাফিসা প্রথমে একটু অবাক হয়ে তাকালো, তারপর হালকা মিষ্টি হাসি দিল, তারপর বলল, শাহিন মামা। লোকটি হাতে একটা চকলেট এগিয়ে দিল। নাফিসার চোখ চকচক করে উঠলো। সে হাতে বাড়ালেই চকলেটটা সরানো হলো। শাহিন কৌতুক করে বলল, চকলেট নিবি? নাফিসা মুচকি এসে বলল, হ্যাঁ। শাহিন বলল, আচ্ছা, তবে আমার কোলে এসো। নাফিসা উত্তেজনায় হাত বাড়িয়ে কোলে ওঠার চেষ্টা করলো। শাহিন তাকে ধীরে ধীরে কোলে তুললো আর চকলেটটা হাতে তুলে দিল। নাফিসা প্রথমে খুশি হয়ে খেলতে লাগলো, সবকিছু মনে হয়নি। তবে সময় গড়িয়ে এক সময় নাফিসা হঠাৎ একটা অস্বস্তি বোধ করলো। সে বুঝতে পারলো নিজের শরীরের উপর কিছুটা ভয় বা অস্বস্তি আছে। সে সরাসরি নিচে নামলো, মাথা নিচু করে বলল, মামা, আমি আর কোলে বসে থাকতে চাই না। বলতে বলতে বমি করে দেয়। বাচ্চাটা সহ্য করতে পারে না। শাহিন নাক মুখ কুচকিয়ে নাফিসার কুল থেকে নামিয়ে দিয়ে বলল, কি করলি তুই? ছোট নাফিসার চোখ তুলে তাকিয়ে নিজের ক্লান্ত শরীর নিয়ে ওখানে বসে পড়লো। তখনও মাঝে মাঝে পুরনো ভীতির স্মৃতি মনে পড়ে। হঠাৎ তার দম বন্ধ হতে লাগলো, হৃদস্পন্দন বেড়ে গেল। সে কেঁপে কেঁপে দাঁড়িয়ে রেগুলার প্যানিক অ্যাটাক শুরু হয়ে গেল। সেই মুহূর্তে রুশানা নাফিসাকে শান্ত করার চেষ্টা করলো। নাফিসা তখনও থামছিল না, কাঁদছিল, শুধু চোখ বন্ধ করে ধরেই রাখলো। দৌড়িয়ে সাইমন এসে বসলো নাফিসার পাশে। সে নাফিসাকে ধীরে ধীরে নিজের বুকের কাছে জড়িয়ে নিল। চারপাশে ঘোরা নরম আলো আর জানলার বাইরে হালকা বাতাস নাফিসার কান্নাকে কিছুটা কমিয়ে আনলো। চোখ বন্ধ করে অনবরত ফুপিয়ে যাচ্ছে আর বারবার বলছে, শাহিন মামা প্লিজ আমাকে ছুঁয়ো না। সাইমন নাফিসার মাথায় হাত রাখলো, 2 গাল আগলে নিয়ে বলল, এই পিচ্চি পুতুল, এই পিচ্চি, কিছুই হয়নি তো, দেখো এখানে কেউ নেই, তুমি বিশ্বাস করো না আমাকে? কিছুক্ষণেই শান্ত হয়ে গেল সব। চারিদিকে নিস্তব্ধ। নাফিসা পিট পিট করে চোখ খুললো, ধীরে ধীরে সাইমনের দিকে তাকালো। চোখের পলকে যেন শান্তি ফিরলো, তার চারপাশের আলোকে আরো উজ্জ্বল করে তুললো। সাইমন মিষ্টিকে ফোনে কার্টুন দিয়ে বসিয়ে রেখে এখানে এসে আড়ালে দাঁড়িয়ে রুশানা ও নাফিসার এই মুহূর্তের কথা চুপচাপ শুনছিল। সাইমন নিজের রাগ নিয়ন্ত্রণ করছিল, কিন্তু চোখে ধীরে ধীরে মন্তর ব্যথার ছাপ দেখা যাচ্ছিল। এতক্ষণ ধরে হাতও মুঠো করে দাঁড়িয়েছিল। নাফিসার প্যানিক অ্যাটাক হতে দেখে ওর দিকে ছুটে আসে তখন। শিশুদের নিরাপত্তা, গুড টাচ ও ব্যাড টাচ সম্পর্কে সচেতনতা। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের সমাজে শিশুদের উপর যৌন হয়রানি ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। শুধু মেয়ে নয়, ছেলেরাও শিশুরাও একই ধরনের শিকার হচ্ছে। তাই আমাদের দায়িত্ব সন্তানদের ছোটবেলা থেকেই গুড টাচ ও ব্যাড টাচ সম্পর্কে সচেতন করা। জাতীয় পরিসংখ্যান ইউনিসেফের এক প্রতিবেদনে উল্লেখ করা আছে যে বাংলাদেশে 1 থেকে 14 বছর বয়সী প্রায় 90% শিশু প্রতি মাসে কোনো না কোনো ধরনের
সহিংসতা বা মানসিক নির্যাতনের শিকার হয়। 2016 সাল থেকে 2020 সালের মধ্যে এএসকে এর প্রতিবেদনে অন্তত 6514টি শিশু নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে 705টি ঘটনা 6 বছরের কম বয়সী শিশুদের। যদি আপনার সন্তান কোনো অস্বস্তিকর পরিস্থিতির শিকার হয় তাহলে 1098 নম্বরে কল করে সহায়তা নিতে পারেন। তো চলুন এবার গল্পে ফিরে আসা যাক। নাফিসার চোখ থেকে অঝরে পানি গড়িয়ে পড়তে লাগলো। সাইমনের দিকে এক পলক তাকিয়ে হঠাৎ যেন সমস্ত শক্তি ফুরিয়ে গেল, তার চোখ বন্ধ হয়ে আসলো, শরীর ঢলে পড়লো। সাইমন মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, কেবল তাকিয়ে থাকলো ওর মুখের দিকে। হালকা ঘাম জমেছে ওর কপালে, চোখের পাতাগুলো নিস্তব্ধ হয়ে নেমে এসেছে গালের উপরে। ঠোঁটগুলো শুষ্ক আর ফ্যাকাশে মনে হচ্ছিল, ভয়ের অতিরিক্ত চাপ তার শরীর আর সহ্য করতে পারেনি। পেছন থেকে রুশানার কণ্ঠ শোনা গেল। রুশানা বলল, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ও তো সেন্সলেস হয়ে গেছে অতিরিক্ত প্যানিক হওয়ার কারণে, তাড়াতাড়ি কুলে তুলে পাশের রুমে শুয়ে দে। সাইমন যেন হুঁশ ফিরে পেল, তাড়াতাড়ি নাফিসাকে কুলে তুলে নিয়ে পাশের রুমে গিয়ে বিছানায় শুয়ে দিল। কিছুক্ষণ পর তার দিকে তাকিয়ে রুশানাকে বলল, আপি ওর হিজাব খুলে দে। রুশানা এগিয়ে এসে হিজাব খুলে দিল। সাইমন তখন চুপচাপ বাইরে চলে গেল। রুশানা নাফিসার পাশে বসে আলতো করে ওর গালে হাত রাখলো, তারপর বলল, নাফু শুনতে পাচ্ছ? কোনো সাড়া নেই। রুশানা ওকে হালকা করে মাথা উঁচু করিয়ে দিয়ে মুখে একটি ওষুধ দিল। যদি এমন অবস্থায় ঘুমের ওষুধ দেওয়া যায় তবে সেটাই দিয়েছিল, যেন অন্তত কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে। ওকে কম্বলে মুড়ে রেখে কিছুক্ষণ পর রুশানা নিচে নেমে এলো। নিচে এসে দেখলো সাইমন সোফায় বসে আছে, 2 হাত দিয়ে মাথা ঢেকে রেখেছে, কপাল নিচের দিকে ঝুঁকে। রুশানা ওর পাশে বসে হাত রাখলো বাহুতে। নাফিসা বলল, টেনশন নিস না, কিছুদিন মেডিসিন আর ট্রিটমেন্ট নিলেই ঠিক হয়ে যাবে। তুই কিন্তু ওকে বাসায় নিয়ে এসে একটা ভালো কাজ করেছিস। ওর একটা ভালো পরিবেশ দরকার ছিল, সময় লাগবে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সাইমন শুধু স্পষ্টভাবে বলল, ওর দৃষ্টি অন্য কোথাও, মনে হচ্ছিল গভীর কিছু ভাবছে। রুশানা আবারও বলল, তুই নাফিসার প্রতি এত কনসার্ন কেন? ওর ব্যাপারে তুই একটু বেশিই ভাবিস দেখছি। তারপর কিছু একটা ভেবে বলল, বুঝতে পেরেছি। সাইমন হঠাৎ চমকে রুশানার দিকে তাকালো, তারপর বলল, কি বুঝতে পেরেছিস আপি? রুশানা হেসে বলল, যে নাফিসাকে ছোট বোন ভেবে এসেছিস তাই তো এত কেয়ার করছিস। মনে আছে ছোটবেলায় সাইফান হওয়ার সময় তুই বলেছিলি তুই ভাই নিবি না, তুই বোন নিবি। হা হা হা। সাইমনের রাগ চেপে বসলো। একে তো বিনা কারণে নাফিসাকে তার বোন বানিয়ে দিল, তার উপর মনে পড়ছে নাফিসার জীবন। একটা ছোট মেয়ে কত রকম আঘাত আর কষ্ট সহ্য করেছে। সব রাগ একসাথে জমে গিয়ে হঠাৎ সে চিল্লিয়ে বলে উঠলো, আপি প্লিজ থামবি তুই? রুশানা অবাক, তারপর বলল, কি হলো তোর? আমি তো মজা করছিলাম। সাইমন কিছুক্ষণ চুপ থেকে ধীরে কণ্ঠে বলল, সরি কিছু না। ওকে কখন নিয়ে যেতে পারবো? রুশানা বলল, আমি একটু ঘুমের ওষুধ দিয়েছি, কিছুটা সময় লাগবে, ততক্ষণ আমার সাথে গল্প কর। তুই তো এই বাসায় আসিসই না। ঘরে এক ধরনের নীরবতা, এসির শীতল বাতাস চারপাশে ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছে, যেন বাতাসও ঘুমিয়ে আছে। পর্দার ফাঁক দিয়ে এসে পড়েছে দুপুরের গড়িয়ে যাওয়া রোদের নরম সোনালি আলো। বিছানার সাদা চাদরের উপর সেই আলো পড়ে যেন মৃদু উষ্ণতা যোগ করেছে শীতলতার মাঝে। বিছানার উপর শুয়ে আছে নাফিসা, মুখে ক্লান্তির আভা, শ্বাস প্রশ্বাস ধীর, চোখের পাতাগুলো ভারী হয়ে বন্ধ, চুলের কিছু গুছা এলোমেলো ভাবে কপালে এসে পড়েছে। ঠোঁটে কোনো কথা নেই, শুধু নিস্তব্ধতা। হঠাৎই খুব হালকা একটা স্পর্শ অনুভব করলো সে, যেন কারো নরম হাত তার গালের উপর আলতো করে বুলিয়ে গেল। কপাল কুঁচকে গেল নাফিসার। ঠোঁটের কোনো অস্পষ্ট শব্দ কিছু বিড়বিড় করছে, যা বোঝা যাচ্ছে না। এক মুহূর্তের মধ্যে শরীরের ভেতর যেন অজানা আতঙ্কের ঢেউ উঠলো। হঠাৎ ওই চোখ খোলায় ভয়ার্থভাবে সোজা হয়ে বসলো। তার সামনে দাঁড়িয়ে আছে এক ছোট্ট প্রাণ, 3 বছরের বেশি হবে না, গোল মুখ, বড় বড় কৌতূহলী চোখ, গালে ডিম্পল পরা দুষ্ট হাসি। শিশুটি যেন একেবারেই ভয় পায়নি, বরং অবাক হয়ে তাকিয়ে আছে। হাতে এখনো নাফিসার গালের উষ্ণতা রয়ে গেছে। নাফিসা প্রথমে কেবল তাকিয়েই রইল, তারপর ধীরে ধীরে চারপাশে চোখ বুলালো। এ ঘর কোথায়? এত সুন্দর সাজানো পরিচ্ছন্ন, জানালার ধারে নরম কুশন, সাদা আলমারি, শীতল বাতাস, সবকিছুই চেনা। মুহূর্তের মধ্যে আগের কিছু দৃশ্য মনের পর্দায় ভেসে উঠল। অস্পষ্ট স্মৃতি, কিছু মুখ, কিছু কথোপকথন। হঠাৎ ওই সেই মিষ্টি কণ্ঠ তার মনোযোগ ভেঙে দিল। তারপর বলল, থালামণি তুমি ভয় পাইছো? নাফিসা অবাক হয়ে তাকালো। শিশুটির মাথা কাত হয়ে প্রশ্ন করছে, চোখে একরাশ চিন্তার ছাপ। তার কণ্ঠের ভঙ্গি এতটাই সরল আর স্নেহভরা যে নাফিসার ঠোঁটে অনিচ্ছা সত্ত্বেও মৃদু হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে মাথা নেড়ে বলল, আমি ভয় পাইনি। শিশুটি যেন তৃপ্তির নিঃশ্বাস ফেললো, তারপর উজ্জ্বল মুখে আবারও বলল, তুমি অনেক সুন্দর, বিউটিফুল। নাফিসার চোখ নামিয়ে হাসলো, আঙ্গুল বাড়িয়ে শিশুটির নরম গাল আলতো করে টেনে বলল, তুমি তো অনেক মিষ্টি, বিউটিফুল। ওর সেটা বলার চেষ্টা করলো। শিশুটির মুখ খুশি হয়ে খিলখিলিয়ে হেসে উঠল। নাফিসা এবার তাকে কুলে তুলে নিল। ছোট্ট শরীরটায় যেন এক ধরনের উষ্ণতা আসে, যা মনে শান্তি আনে। তারপর বলল, তোমার নাম কি? শিশুটি যেন গর্ব করে বলল, মিষ্টি তাবিব এহতান। নাফিসা অবাক হয়ে হেসে বলল, তোমার নাম মিস্ত্রি? শিশুটি মাথা নেড়ে না বলল, কিন্তু পর মুহূর্তে আবারও চেষ্টা করলো, মিস্ত্রি মিস্ত্রি। তবুও মিষ্টি বলার চেষ্টাটা বারবার হয়ে যাচ্ছে মিস্ত্রি। নাফিসা মৃদু হাসি দিয়ে তার নাক আলতো করে টিপে দিল, তারপর বলল, আচ্ছা আমি সঠিক করে বলে দিচ্ছি, মিষ্টি হাবিব এহসান। এবার ঠিক হলো তো?
শিশুটি খিলখিলিয়ে হেসে সম্মতি জানালো, ছোট্ট মাথাটা জোরে জোরে নাড়ালো যেন এখন সে ঠিক বলছে। ঠিক তখন ওই রুমের দরজা খুলে গেল, ভেতরে ঢুকলো রুশনা, মুখে স্বাভাবিক হাসি, হাতে ছোট্ট একটা কাপ। সে দৃশ্য দেখে বলল, কি গো দুজন কি গল্প করছো? নাফিসা রুশনাকে দেখেই লজ্জায় চোখ নামিয়ে ফেললো, ঠোঁটের কোণের হাসিটুকু মিলিয়ে গেল। কয়েক মুহূর্ত আগের স্বাভাবিক ভঙ্গি হারিয়ে আবারও যেন চুপচাপ সংযত হয়ে গেল সে। রুশনা নাফিসার দিকে কয়েক মুহূর্ত গভীরভাবে তাকিয়ে রইল, তার চোখে মুখে এখনো ভয় আর ক্লান্তির ছাপ স্পষ্ট। ক্লান্ত চোখের পাতাগুলো আধা ভাঙা, ঠোঁটের কোণ শুকনো, গাল ফ্যাকাশে। রুশনা তার হাতে থাকা গ্লাসটা আলতো করে সামনে এগিয়ে দিয়ে বলল, নাও একটু পানি খাও, তারপর রেডি হয়ে নাও। ওইদিকে তো আর একজন বসে আছে, তার তো আবার সময় খুব বেশি দেয় না। তোমার জ্ঞান ফিরেছে কিনা বারবার জিজ্ঞেস করছে। নাফিসা কিছু না বলে গ্লাসটা হাতে নিল। পানি ঠোঁটে ছোঁয়ানোর আগে রুশনা এগিয়ে এসে তার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিল। স্বরটা কোমল হয়ে উঠলো। তারপর বলল, দেখো তুমি একা নও, এরকম হ্যারাসমেন্টের শিকার ছোটবেলায় অনেকেই হয়েছে। এগুলো মনে পুষে রাখবে না, আর যদি কখনো এমন কিছু হয় সবার সাথে শেয়ার করবে, বুঝেছো? আমি তোমাকে কিছু মেডিসিন দেবো, এগুলো খেলে আর ওইসব স্বপ্নে দেখবে না, ঠিক আছে? নাফিসার চোখ হঠাৎই ভিজে উঠলো, পানির ফোঁটা গড়িয়ে পড়লো গালে। সে এক মুহূর্তের জন্য নিজেকে সামলাতে পারলো না, ছট করে রুশনাকে জড়িয়ে ধরলো। আচমকা এই আলিঙ্গনে রুশনা খানিকটা চমকে গেলেও পর মুহূর্তে স্নেহভরা হাসি ফুটে উঠলো মুখে। আলতো করে নাফিসাকে জড়িয়ে ধরে বলল, আরে পাগলি মেয়ে, কান্না করছো কেন? নাফিসা কিছু বলতে চাইলো, কিন্তু একটার পর একটা হেঁচকি উঠাই কথা আটকে গেল গলায়। এমন সময় ছোট্ট পায়ের শব্দ হয়ে মিষ্টি দৌড়ে এসে দুজনের সামনে দাঁড়ালো। বড় বড় চোখে নাফিসার দিকে তাকিয়ে বলল, খালামণি তুমি আবার কাঁদছো কেন? তুমি কাঁদলে কিন্তু আমিও কেঁদে দেবো। ওর ভাঙ্গা ভাঙ্গা ভাষায় নির্দেশের হুমকি শুনে নাফিসা কাঁদতে কাঁদতে হেসে ফেললো। রুশনাও হেসে উঠলো। নাফিসা ধীরে ধীরে রুশনার আলিঙ্গন থেকে সরে এসে মিষ্টিকে কোলে তুলে নিল। ছোট্ট গালে একটুখানি চুমু খেলো সে, আর মিষ্টিও খিলখিলিয়ে হেসে নাফিসের গালে একটা চুমু দিয়ে পাল্টা ভালোবাসা ফিরিয়ে দিল। ঠিক তখন দরজার পাশে দাঁড়িয়ে থাকা ছকিনা খালা বলল, নিচে আপনাদের ডাকতেছে, সাইমন স্যারের নাকি দেরি হয়ে যাচ্ছে। নাফিসা কোলে থাকা মিষ্টিকে আলতো করে নামিয়ে দিল, হিজাবটা হাতে তুলে নিল এবং মিষ্টির গালে আরেকটা চুমু খেয়ে মাথায় ওড়নাটা বাঁধতে শুরু করলো। ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।